নমস্কার, আপনারা শুনছেন মিস্ট্রি হাউস। আজ শুনবেন জ্যাক রিচির লেখা কাহিনী এমিলি নিরুদ্দেশ। জ্যাক রিচির দি অ্যাবসেন্স অফ এমিলি একটি চমৎকার উদাহরণ যে কিভাবে একটি ছোট গল্প শক্তিশালী প্রভাব ফেলতে পারে। মাত্র কয়েক পাতার হওয়া সত্ত্বেও এটি দারুণভাবে সাসপেন্স তৈরি করতে সক্ষম হয়েছে। ছোট গল্প কিভাবে লিখতে হয় সেটা জ্যাক রিচি ভালো মতোই জানতেন। আজকের এই গল্পটি প্রকাশিত হয়েছে 1981 সালে এবং সেই একই বছর গল্পটিকে এডগার পুরস্কার দিয়ে সম্মানিত করা হয়। শুনতে থাকুন মিস্ট্রি হাউসের আরও একটি বিশেষ নিবেদন, জ্যাক রিচির লেখা কাহিনী এমিলি নিরুদ্দেশ। ফোনটা বেজে উঠল আর আমি রিসিভারটা তুললাম। হ্যাঁ, হ্যালো ডার্লিং, আমি এমিলি বলছি। আমি একটু দ্বিধা করি, কোন এমিলি? আরে কি যে বলো ডার্লিং, এমিলি তোমার স্ত্রী। আমি দুঃখিত, আপনি ভুল নম্বরে ফোন করেছেন। আমি ফোনটা রেখে দিই। রাখতে গিয়ে বুঝলাম আমার হাতটা একটু কাঁপছে। মিলিসেন্ট, এমিলির খুড়তুতো বোন, আমার দিকে তাকিয়েছিল। তোমাকে দেখে মনে হচ্ছে যেন ভূত দেখেছো। আমি আর চোখে একবার আয়নায় নিজেকে দেখলাম। আমি তোমার গায়ের রঙের কথা বলছি না অ্যালবার্ট, আমি তোমার হাব ভাবের কথা বলছি। তোমাকে দেখে ভীত এবং হতবাক লাগছে। ধুস, বাজে কথা। কে ফোন করেছিল? ওটা রং নাম্বার। মিলিসেন্ট তার কফিতে চুমুক দেয়। যাই হোক অ্যালবার্ট, আমার মনে হলো কাল আমি এমিলিকে শহরে দেখেছিলাম, কিন্তু অবশ্যই সেটা অসম্ভব। অবশ্যই অসম্ভব। এমিলি তো সান ফ্রান্সিসকোতে আছে। হ্যাঁ, কিন্তু সান ফ্রান্সিসকোতে কোথায়? ও কিছু বলেনি, বন্ধুদের সাথে দেখা করতে গেছে। আমি এমিলিকে সারা জীবন ধরে চিনি। ওর খুব কম গোপন কথাই আমার থেকে লুকানো থাকে। ও সান ফ্রান্সিসকোতে কাউকে চেনে না। ও ফিরবে কবে? ওর ফিরতে বেশ কিছুদিন দেরি হতে পারে। কতদিন? ও নিজেও জানে না। মিলিসেন্ট হাসল। তুমি আগেও বিয়ে করেছিলে, তাই না অ্যালবার্ট? হ্যাঁ। তোমার প্রথম স্ত্রী 5 বছর আগে একটা নৌকা দুর্ঘটনায় মারা গিয়েছিলেন। তিনি নৌকা থেকে পড়ে গিয়ে ডুবে যান। হ্যাঁ, দুঃখজনকভাবে। ও এক ফোঁটাও সাঁতার জানত না। ও কি লাইফ জ্যাকেট পরেনি? না, ওর দাবি ছিল ওগুলো ওর চলাফেরায় অসুবিধা করে। মনে হচ্ছে তুমিই ওই দুর্ঘটনার একমাত্র সাক্ষী ছিলে। আমারও তাই মনে হয়। অন্তত অন্য কেউ তো কখনো এগিয়ে আসেনি। ও কি তোমার জন্য কোনো টাকা পয়সা রেখে গিয়েছিল অ্যালবার্ট? সেটা তোমার নাক গলানোর বিষয় নয় মিলিসেন্ট। আমার প্রথম স্ত্রী সিনথিয়ার সম্পত্তিতে ছিল $50,000 একটি জীবন বীমা পলিসি, যার একমাত্র উত্তরাধিকারী ছিলাম আমি আমার কফি নাড়লাম। মিলিসেন্ট, আমি ভাবছিলাম বাড়িটা কেনার প্রথম সুযোগ তোমাকেই দেব। প্রথম সুযোগ? হ্যাঁ, আমরা এই জায়গাটা বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছি। শুধু দুজনের জন্য এটা সত্যিই অনেক বড়। আমরা এর চেয়ে ছোট কিছু কিনবো, হয়তো একটা অ্যাপার্টমেন্টও হতে পারে। ভাবলাম তুমি হয়তো সস্তা এটা কিনতে চাইবে। আমি নিশ্চিত আমরা একটা ভালো দামে একমত হতে পারবো। ও চোখ পিটপিট করল। এমিলি এই জায়গা কখনো বিক্রি করবে না। এটা ওর নিজের বাড়ি। আমাকে এই কথা ওর মুখ থেকে শুনতে হবে। তার কোনো দরকার নেই। আমার কাছে ওর পাওয়ার অফ অ্যাটর্নি আছে। জানোই তো, ওর ব্যবসায়িক বুদ্ধি একদম নেই, কিন্তু ও আমাকে অন্ধে মতো বিশ্বাস করে। সবকিছুই একেবারে আইনত। আমি ভেবে দেখব। অ্যালবার্ট, এমিলির সাথে দেখা হওয়ার আগে তুমি কি কাজ করতে, বা সিনথিয়ার সাথে দেখা হওয়ার আগে? চলে যাওয়ার মতো কিছু। মিলিসেন্ট চলে যাওয়ার পর আমি এস্টেটের পেছনের মাঠে হাঁটতে গেলাম। আমি আবার সেই জঙ্গলের শান্ত জায়গায় গেলাম আর একটা পড়ে থাকা গাছের গুঁড়ির ওপর বসলাম। কি শান্ত জায়গা এটা, নিস্তব্ধ, বিশ্রাম নেওয়ার মতো একটা জায়গা। গত কয়েকদিন ধরে আমি প্রায়ই এখানে আসছি। মিলিসেন্ট আর এমিলি খুড়তুতো বোন। তারা প্রায় একই রকম বড় বাড়িতে পাশাপাশি থাকত। আর এই তথ্যটা বিবেচনা করলে যে কেউ ভাবতেই পারে যে তারা সমান রকমের ধনী। কিন্তু এমিলির সাথে আমার বিয়ের পর আমি জানতে পারলাম ব্যাপারটা সেরকম নয়। মিলিসেন্টের সম্পত্তি নিশ্চয়ই 7 অঙ্কের বেশি, কারণ তার সম্পত্তি দেখাশোনা করার জন্য আমোস এবারলি নামের একজন আইনজীবী এবং আর্থিক উপদেষ্টাকে পুরো সময়ের জন্য রাখা হয়েছে। অন্যদিকে এমিলি বাড়ি আর জমিটুকু ছাড়া আর কিছুরই মালিক ছিল না, এবং সেগুলো টিকিয়ে রাখার জন্য সে অনেক ধার করেছিল।
তার মাত্র 2 জন ভৃত্য ছিল, ব্রেউস্টার দম্পতি। মিসেস ব্রেউস্টার একজন বদমেজাজি মহিলা, রান্না করত আর দায়সারাভাবে ধুলো ঝাড়ত। আর তার স্বামী, যিনি আগে বাটলার ছিলেন, এখন সব ধরনের কাজ করতেন এবং বাগানের কাজটাও ঠিকমতো রাখতে পারতেন না। এই জায়গার জন্য আসলে 2 জন মালির দরকার ছিল, মিলিসেন্ট আর এমিলি, খুড়তুতো বোন। অথচ চেহারায় বা স্বভাবে এত অমিল 2 জন মানুষের মধ্যে ভাবাও কঠিন। মিলিসেন্ট বেশ লম্বা, রোগা এবং দৃঢ়চেতা। সে নিজেকে বুদ্ধিজীবী মনে করে এবং তার চারপাশের সবাইকে শাসন ও নিয়ন্ত্রণ করার একটা প্রবণতা রাখে, যার মধ্যে অবশ্যই এমিলিও ছিল। এটা আমার কাছে স্পষ্ট যে মিলিসেন্ট অত্যন্ত বিরক্ত, কারণ আমি এমিলিকে তার নিয়ন্ত্রণ থেকে বের করে এনেছি। এমিলি গড় উচ্চতার চেয়ে খাটো, হয়তো 25 পাউন্ড বেশি ওজন, বন্ধুত্বপূর্ণ স্বভাবের, প্রখর বুদ্ধিমত্তার কোনো দাবিদার নয়, সহজেই প্রভাবিত করা যায়। হ্যাঁ, যদিও কোনো বিষয়ে মনস্থির করলে তার মধ্যে একটা আশ্চর্যজনক একগুঁয়েমি দেখা যেত তার। আমি যখন বাড়িতে ফিরলাম, দেখলাম আমোস এবারলি অপেক্ষা করছে। তার বয়স 50-এর কোঠায় এবং তিনি ধূসর স্যুট পরতে পছন্দ করেন। এমিলি কোথায়? সে জিজ্ঞাসা করে। ওকল্যান্ডে। সে কিছু একটা ভাবল। সান ফ্রান্সিসকো। ওকল্যান্ড তো উপসাগরের ওপারেই, তাই না? আমি সাধারণত দুটোকে একসাথেই ভাবি, যদিও সেটা হয়তো দুটোর প্রতি অবিচার করা। সে ভ্রু কুঁচকে বলল, সান ফ্রান্সিসকো? কিন্তু আমি তো আজ সকালেই ওকে শহরে দেখেছি। ওকে বেশ ভালোই দেখাচ্ছিল। অসম্ভব। ওকে ভালো দেখাচ্ছিল সেটা অসম্ভব? তোমার ওকে দেখতে পাওয়াটা অসম্ভব। ও এখনো সান ফ্রান্সিসকোতেই আছে। সে তার পানিয়ে চুমুক দিল। আমি জানি এমিলিকে কেমন দেখতে। ও একটা লিলাক রঙের পোশাক পরেছিল, যার সাথে একটা বেল্ট লাগানো, আর একটা হালকা নীল রঙের পাতলা স্কার্ফ। তোমার ভুল হয়েছে। তাছাড়া আজকালকার মেয়েরা পাতলা নীল স্কার্ফ পরে না। এমিলি পরেছিল। ও কি তোমাকে না জানিয়ে ফিরে আসতে পারে না? না। এবারলি আমার দিকে খুঁটিয়ে তাকায়। তোমার কি শরীর খারাপ নাকি অ্যালবার্ট? তোমার হাত কাঁপছে বলে মনে হচ্ছে। ফ্লুয়ের সামান্য প্রভাব, আমি তাড়াতাড়ি বললাম। এটা হলে আমার শরীরটা এমন কাঁপে। যাই হোক, তুমি এখানে কেন এসেছো আমোস? তেমন কোনো বিশেষ কারণে নয় অ্যালবার্ট। আমি এই পাড়াতেই এসেছিলাম আর ভাবলাম এমিলির সাথে একবার দেখা করে যাই। আরে বাবা, আমি তো বললাম ও এখানে নেই। ঠিক আছে অ্যালবার্ট, সে শান্তভাবে বলল। আমি কেন তোমাকে সন্দেহ করব? তুমি যখন বলছো ও এখানে নেই, তার মানে ও এখানে নেই। মঙ্গল ও বৃহস্পতিবার বিকেলে বাড়ির জন্য বাজার করাটা আমার একটা অভ্যাসে পরিণত হয়েছে। মিসেস ব্রেউস্টারের হিসাবের ওপর আমার সন্দেহ হওয়ার পর থেকে আমি এই কাজটা নিজের হাতে তুলে নিয়েছি। অন্যান্য দিনের মতো আমি সুপারমার্কেটের পার্কিং লটে গাড়ি পার্ক করে লক করলাম। আমি যখন ফিরে তাকালাম, দেখলাম রাস্তার ওপারে একজন খাটো, কিছুটা মোটা মহিলা ব্লকের শেষ প্রান্তের দিকে হেঁটে যাচ্ছে। তার পরনে ছিল একটা লিলাক রঙের পোশাক আর একটা হালকা নীল স্কার্ফ। গত 10 দিনে 4র্থবার আমি তাকে দেখতে পেয়েছি। আমি তাড়াতাড়ি রাস্তা পার করি। যখন তার থেকে প্রায় 75 গজ পিছিয়ে আছি, তখন সে মোড় ঘুরল। তাকে থামতে বলার জন্য চিৎকার করার লোভ সামলে আমি প্রায় দৌড়াতে শুরু করলাম। যখন মোড়ে পৌঁছাই, দেখি সে কোথাও নেই। সে হয়তো 1 ডজন দোকানের যে কোনো একটায় ঢুকে পড়েছে। আমি সেখানে দাঁড়িয়ে শ্বাস নেওয়ার চেষ্টা করছিলাম, তখন একটা গাড়ি আমার পাশে এসে থামল। গাড়িতে ছিল মিলিসেন্ট। এটা তুমি নাকি অ্যালবার্ট? আমি তাকে দেখে খুব একটা উৎসাহ পেলাম না। হ্যাঁ। তুমি এখানে কি করছো? আমি তোমাকে দৌড়াতে দেখলাম। আমি তো কখনো তোমাকে আগে দৌড়াতে দেখিনি। আমি দৌড়াচ্ছিলাম না, আমি শুধু একটু জগিং করছিলাম, যাতে রক্ত চলাচল ভালো হয়। জানাই তো, একটু জগিং করা স্বাস্থ্যের জন্য ভালো। আমি তাকে বিদায় জানিয়ে সুপারমার্কেটের দিকে হেঁটে যাই। পরদিন সকালে আমি যখন জঙ্গল থেকে হেঁটে ফিরি, দেখি মিলিসেন্ট ড্রয়িং রুমে বসে নিজের জন্য কফি ঢালছে আর এমন ভান করছে যেন এটা তারই বাড়ি। এই অভ্যাসটা তার তখন থেকে, যখন এমিলি একাই এই বাড়িতে থাকত। আমি উপরে এমিলির আলমারিটা দেখছিলাম। মিলিসেন্ট বলল, আমার তো মনে হলো না কিছু খোয়া গেছে বলে। কিছু খোয়া যাবে কেন? বাড়িতে কি চোর এসেছিল?
আমার ধারণা তুমি ওর পোশাকের প্রত্যেকটা জিনিসের খবর রাখো। প্রত্যেকটা জিনিসের নয়, তবে প্রায় সব কিছুরই। আর খুব কম জিনিসই বা হয়তো কোনো কিছুই সেখান থেকে সরানো হয়নি। আমাকে বলো না যে এমিলি কোনো লাগেজ ছাড়াই সান ফ্রান্সিসকোতে চলে গেছে। ওর সাথে লাগেজ ছিল, যদিও খুব বেশি নয়। যাওয়ার সময়ও কি পড়েছিল? মিলিসেন্ট এই প্রশ্নটা আগেও করেছিল। এবার আমি বললাম আমার মনে নেই। মিলিসেন্ট একটা ভুরু উঁচু করে, তোমার মনে নেই? সে তার কাপটা নামিয়ে রাখল। অ্যালবার্ট, আমি আজ রাতে আমার বাড়িতে একটা প্ল্যানচেটের আয়োজন করেছি। ভাবলাম হয়তো তুমি আসতে চাইবে। আমি কোনো ফালতু প্ল্যান চেটে যাব না। তুমি কি তোমার কোনো মৃত প্রিয়জনের সাথে যোগাযোগ করতে চাও না? আমি বিশ্বাস করি মৃতদের শান্তিতে থাকতে দেওয়া উচিত। এখানের প্রত্যেকটা তুচ্ছ বিষয় নিয়ে তাদের বিরক্ত করা কি দরকার? তুমি কি তোমার প্রথম স্ত্রীর সাথে কথা বলতে চাও না? আমি সিনথিয়ার সাথে কথা বলতে চাইব কোন দুঃখে? আমার তো ওকে বলার মতো কিছুই নেই। কিন্তু হয়তো ওর তোমাকে কিছু বলার আছে। আমি আমার কপাল মুছলাম। আমি তোমার ওই বোকা বোকা প্ল্যান চেটে যাচ্ছি না, আর এটাই শেষ কথা। সেদিন সন্ধ্যায় আমি যখন ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলাম, তখন এমিলির আলমারির জিনিসপত্রগুলোর দিকে নজর দিই। ওর পোশাকগুলো কিভাবে সরানো যায়, সম্ভবত কোনো ভালো দাতব্য সংস্থাকে দান করে দিয়ে। রাত 2টো নাগাদ আমার ঘুম ভেঙে যায় সঙ্গীতের শব্দে। আমি কান পাতি। হ্যাঁ, স্পষ্টতই এমিলির প্রিয় মুনলাইট সোনাটা পিয়ানোতে বাজানো হচ্ছে। আমি চটি পরে আমার ড্রেসিং রোবটা গায়ে দিলাম, তারপর হলঘরের আলোটা জ্বালালাম। আমি যখন সিঁড়ির মাঝপথে, তখন পিয়ানো বাজানো বন্ধ হয়ে যায়। আমি নিচে নেমে মিউজিক রুমের দরজার সামনে এসে দাঁড়াই, তারপর কান রাখি দরজায়। কিছুই কানে এলো না। আমি ধীরে ধীরে দরজা খুলে ভেতরে উঁকি দিই। পিয়ানোর সামনে কেউ ছিল না, তবে হোল্ডারে 2টো মোমবাতি পিয়ানোর উপরে জ্বলছিল। ঘরটা বেশ ঠান্ডা মনে হচ্ছিল, খুবই ঠান্ডা। আমি পর্দার পেছন থেকে ঠান্ডা বাতাসের উৎস খুঁজে পেতে বারান্দার ফরাসি দরজাটা বন্ধ করে দিলাম। মোমবাতিগুলো নিভিয়ে বেরিয়ে এলাম ঘর থেকে। সিঁড়ির মাথায় ব্রেউস্টারের সাথে আমার দেখা হলো। সে বলল, স্যার, আমার মনে হলো আমি পিয়ানোর শব্দ শুনলাম। আপনি কি বাজাচ্ছিলেন? আমি আমার হাতের তালু আমার রোবে মুছলাম। আবার নয়তো কি? আমি তো জানতাম না আপনি পিয়ানো বাজান স্যার। ব্রেউস্টার, আমার সম্পর্কে এমন অনেক কিছু আছে যা তুমি জানো না এবং কখনো জানতেও পারবে না। আমি আমার ঘরে ফিরে আসি। আধ ঘন্টা অপেক্ষা করার পর পোশাক গায়ে চড়ালাম। বাইরের উজ্জ্বল চাঁদের আলোয় আমি বাগানের শেডের দিকে এগিয়ে যাই। আমি সেটা দরজা খুলে লাইট জ্বালিয়ে বাগানের জিনিসগুলোর দিকে তাকালাম। আমার চোখ দেয়ালের র্যাকে থাকা সরঞ্জামগুলোর দিকে গেল। আমি একটা লম্বা হাতলওয়ালা বেলচা নামিয়ে সেটা ডগা থেকে শুকনো কাদা ঝেড়ে ফেলি। তারপর সেটা কাঁধে ঝুলিয়ে জঙ্গলের শান্ত জায়গাটার দিকে হাঁটতে শুরু করলাম। সেখানে প্রায় পৌঁছানোর আগে হঠাৎ থেমে গিয়ে দীর্ঘশ্বাস ফেলি। মাথা নেড়ে আবার ফিরে গেলাম শেডে। আমি বেলচাটা র্যাকে তার জায়গায় রেখে দিই। তারপর লাইট নিভিয়ে বিছানায় ফিরে গেলাম। পরদিন সকালে যখন ব্রেকফাস্ট করছি, তখন মিলিসেন্ট এসে ঢুকল। আজ কেমন আছো অ্যালবার্ট? ভালোই। মিলিসেন্ট টেবিলে বসল এবং মিসেস ব্রেউস্টারের কফি নিয়ে আসার অপেক্ষা করতে লাগল। মিসেস ব্রেউস্টার সকালের চিঠিও নিয়ে এলেন সাথে করে। তার মধ্যে কিছু বিজ্ঞাপনের প্রচারপত্র, কয়েকটি বিল এবং আমার নামে একটি ছোট নীল খাম ছিল। আমি খামটা পরীক্ষা করলাম। হাতের লেখাটা পরিচিত মনে হচ্ছিল এবং গন্ধটাও। পোস্টমার্কটা ছেঁড়া ছিল। আমি খামটা চিরে একটা নোট পেপার বের করলাম। প্রিয় অ্যালবার্ট, তুমি ভাবতেও পারবে না আমি তোমাকে কতটা মিস করছি। আমি শীঘ্রই বাড়ি ফিরবো অ্যালবার্ট, শীঘ্রই। ইতি তোমার এমিলি। আমি নোটটা খামের ভেতর রেখে দুটোই আমার পকেটে ঢুকিয়ে দিলাম। তো কি? আমার মনে হলো খামের ওপরের হাতের লেখাটা এমিলির। এটা এমিলির হাতের লেখা নয়, এটা শিকাগোতে থাকা আমার এক পিসির চিঠি। আমি তো জানতাম না শিকাগোতে তোমার কোনো পিসি আছে। মিলিসেন্ট, নিশ্চিন্ত থাকো, আমার শিকাগোতে একজন পিসি আছে।
সেদিন রাতে আমি বিছানায় শুয়েছিলাম। এমন সময় টেবিলের ওপর রাখা ফোনটা বেজে উঠল। আমি রিসিভারটা তুললাম। হ্যালো ডার্লিং, আমি এমিলি বলছি। আমি 5 সেকেন্ড অপেক্ষা করলাম। তুমি এমিলি নও, তুমি একজন ভণ্ড। অ্যালবার্ট, তুমি এত একগুঁয়েমি করছো কেন? অবশ্যই এটা আমি, এমিলি। তুমি হতে পারো না। কেন হতে পারি না? কারণ কি কারণ? তুমি কোথা থেকে ফোন করছো? সে হাসলো। আমার মনে হয় তুমি শুনলে অবাক হবে। তুমি এমিলি হতে পারো না। আমি জানি ও কোথায় আছে, এবং ও মাঝরাতে শুধু হ্যালো বলার জন্য ফোন করতে পারে না, বা করবেও না। এখন মাঝরাত পেরিয়ে গেছে। তুমি ভাবছো তুমি জানো আমি কোথায় আছি অ্যালবার্ট? না, আমি আর সেখানে নেই। ওটা খুব অস্বস্তিকর ছিল, ভীষণ অস্বস্তিকর। তাই আমি চলে এসেছি অ্যালবার্ট, আমি চলে এসেছি। আমি গলা চড়িয়ে বললাম, আমি প্রমাণ করতে পারি তুমি এখনো সেখানেই আছো। সে হাসলো। প্রমাণ? তুমি কিভাবে এমন কিছু প্রমাণ করবে অ্যালবার্ট? শুভরাত্রি। সে ফোন রেখে দেয়। আমি বিছানা থেকে উঠে পোশাক গায়ে চড়াই। তারপর নিচে নেমে স্টাডিতে গেলাম। আমি নিজের জন্য একটা ড্রিঙ্ক তৈরি করে ধীরে ধীরে সেটা শেষ করলাম, এবং তারপর আর একটা তৈরি করলাম। আমি যখন শেষবার আমার ঘড়ি দেখি তখন প্রায় রাত 1টা বাজে। আমি রাতের ঠান্ডার জন্য একটা হালকা জ্যাকেট পরলাম এবং বাগানের শেডের দিকে এগিয়ে গেলাম। তারপর দরজা খুলে লাইট জ্বালালাম এবং র্যাক থেকে লম্বা হাতলের বেলচাটা নামিয়ে নিলাম হাতে। এবার আমি সোজা হেঁটে জঙ্গলের সেই শান্ত জায়গাটায় এসে পৌঁছাই। আমি একটা বিশাল ওক গাছের পাশে দাঁড়িয়ে চাঁদের আলোয় আলোকিত সেই পরিষ্কার জায়গাটার দিকে তাকালাম। পা মেপে হাঁটতে শুরু করলাম। তারপর 1, 2, 3, 4। আমি 16তে গিয়ে থামলাম, 90 ডিগ্রি ঘুরলাম এবং তারপর আরও 18 পা হেঁটে গেলাম। এবার শুরু করলাম খোঁড়া। আমি প্রায় 5 মিনিট ধরে খুঁড়ছিলাম যখন হঠাৎ তীক্ষ্ণ একটা হুইসেলের শব্দ কানে এলো আমার, এবং সাথে সাথেই প্রায় 1 ডজন টর্চের আলো আমার ওপর এসে পড়ল। সেই সাথে আমি এগিয়ে আসা কণ্ঠস্বরটা শুনতে পেলাম। আলোর ঝলকানি থেকে চোখ বাঁচিয়ে চিনতে পারলাম মিলিসেন্টকে। এসব কি হচ্ছে? সে একটা নিষ্ঠুর হাসি উপহার দেয়। তোমাকে নিশ্চিত হতে হতো যে ও সত্যিই মারা গেছে, তাই না অ্যালবার্ট? আর সেটা করার একমাত্র উপায় ছিল ওর কবরে ফিরে আসা। আমি সোজা হয়ে দাঁড়াই। আমি ইন্ডিয়ানদের ব্যবহার করা তীরের ফলা খুঁজছি। একটা প্রাচীন কুসংস্কার আছে যে যদি চাঁদের আলো একটা পাওয়া যায় তাহলে সেটা সন্ধানকারীর জন্য কয়েক সপ্তাহ ধরে সৌভাগ্য বয়ে আনে। মিলিসেন্ট আমার চারপাশে জড়ো হওয়া লোকদের পরিচয় করিয়ে দেয়। যখন থেকে আমি সন্দেহ করতে শুরু করেছি যে এমিলির সাথে আসলে কি ঘটেছে, তখন থেকে তুমি প্রাইভেট ডিটেকটিভদের দ্বারা 24 ঘন্টা নজরদারিতে ছিলে। সে অন্যদের দিকে ইশারা করল। মিসেস পিটার্স, তিনি বেশ ভালো গলা নকল করতে পারেন, এবং ফোনে তুমি এমিলির যে কণ্ঠস্বর শুনেছ সেটা তারই ছিল। তিনি পিয়ানোও বাজান। আর মিসেস ম্যাকমিলেন, তিনি এমিলির হাতের লেখা নকল করেছিলেন, এবং লিলাক পোশাক আর নীল স্কার্ফ পরা মহিলাটিও তিনিই ছিলেন। মিলিসেন্টের বাড়ির সমস্ত কর্মচারী সেখানে উপস্থিত ছিল বলে মনে হলো। আমি অ্যামোস এবারলি এবং ব্রেউস্টার দম্পতিকেও চিনতে পারলাম। কালই আমি ওদের বরখাস্ত করব। ডিটেকটিভরা তাদের নিজেদের বেলচা এবং কোদাল নিয়ে এসেছিল, এবং তাদের মধ্যে 2 জন আমার খোঁড়া অগভীর গর্তে ঢুকে পড়ে খুঁড়তে শুরু করল। দেখুন, আমি রাগের ভান করে বললাম, এটা করার কোনো অধিকার আপনাদের নেই। এটা আমার সম্পত্তি। অন্তত আপনাদের একটা সার্চ ওয়ারেন্ট দরকার। মিলিসেন্ট এটা শুনে যেন মজা পেল। এটা তোমার সম্পত্তি নয় অ্যালবার্ট, এটা আমার। তুমি 6 কদম আগেই আমাদের জমির সীমানা পার করেছো। আমি কপাল মুছলাম। আমি বাড়ি ফিরে যাচ্ছি। তোমাকে গ্রেফতার করা হলো অ্যালবার্ট। কি সব বলছো মিলিসেন্ট? আমি এই লোকদের মধ্যে কোনো উর্দি পরা পুলিশ দেখতে পাচ্ছি না, আর এই রাজ্যে প্রাইভেট ডিটেকটিভদের কাউকে গ্রেফতার করার কোনো অধিকার নেই। এক মুহূর্তের জন্য সে থমকে যায়, কিন্তু তারপর হয়তো একটা উপায় খুঁজে পেল সে। ইউ আর আন্ডার সিটিজেন্স অ্যারেস্ট অ্যালবার্ট। যে কোনো নাগরিকের এই ক্ষমতা আছে, এবং আমি একজন নাগরিক। মিলিসেন্ট তার চেইনে বাঁধা হুইসেলটা ঘোরাতে লাগলো। আমরা জানতাম আমরা কাছাকাছি পৌঁছাচ্ছি অ্যালবার্ট। তুমি তো কাল রাতেই ওকে প্রায় খুঁড়ে ফেলেছিলে, তাই না? কিন্তু তারপর তুমি মন পরিবর্তন করলে।
তবে সেটা ভালোই হয়েছিল। কাল রাতে আমি এতজন সাক্ষী জোগাড় করতে পারতাম না। ডিটেকটিভরা প্রায় 15 মিনিট ঘুরল এবং তারপর বিশ্রামের জন্য থামল তারা। তাদের মধ্যে একজন ভ্রু কুঁচকে বলল, খোঁড়ার কাজটা আরো সহজ হওয়া উচিত ছিল। এই মাটি দেখে মনে হচ্ছে এখানে আগে কখনো খোঁড়া হয়নি। তারা আবার কাজ শুরু করলো এবং অবশেষে 6 ফুট গভীরে পৌঁছানোর পর তারা হাল ছেড়ে দেয়। কোদালওয়ালা লোকটি গর্ত থেকে উঠে আসে। ধুর, এখানে কিছুই পুঁতে রাখা হয়নি। আমরা শুধু একটা ইন্ডিয়ান তীরের ফলা পেয়েছি। মিলিসেন্ট গত আধ ঘন্টা ধরে আমার দিকে রাগে তাকিয়েছিল। আমি হেসে বললাম, মিলিসেন্ট, তোমার কেন মনে হলো যে আমি এমিলিকে পুঁতে ফেলেছি? এই বলে আমি তাদের ছেড়ে বাড়ির দিকে ফিরে চলি। তাহলে কখন আমি প্রথম মিলিসেন্টের এই দুর্দান্ত চাল এবং 24 ঘন্টার নজরদারির কথা জানতে পেরেছিলাম? একেবারে শুরু থেকেই। আমি খুব তাড়াতাড়ি সবটা ধরে ফেলি। মিলিসেন্টের উদ্দেশ্য কি ছিল? আমার ধারণা সে ভেবেছিল আমাকে এমন একটা ভয়ের মধ্যে ফেলে দেবে যে অবশেষে আমি ভেঙে পড়ব এবং এমিলিকে খুন করার কথা স্বীকার করে নেব। সত্যি বলতে আমি এমন একটা পরিকল্পনার সাফল্যকে অসম্ভব বলেই মনে করেছিলাম। তবে একবার যখন আমি জানতে পারলাম মিলিসেন্ট কি করার চেষ্টা করছে, তখন আমি এই খেলাটা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিই। খেলাটা শুরু করেছিল মিলিসেন্ট, কিন্তু আমি তাকে জঙ্গলের সেই শান্ত জায়গায় নিয়ে এসেছি। মাঝে মাঝে মনে হয়েছিল একটু বাড়াবাড়ি করে ফেলেছি আমি, যেমন কপালে ঘাম না থেকেও ঘাম মোছার ভান করা, লিলাক পোশাক পরা সেই মহিলার পেছনে দৌড়ানো, এই ধরনের কাজগুলো। কিন্তু অন্যদিকে আমার মনে হয় এই প্রতিক্রিয়াগুলোই আমার কাছ থেকে প্রত্যাশিত ছিল, আর আমি কোনো উৎসুক দর্শককে হতাশ করতে চাইনি। আমার মনে হয় জঙ্গলের সেই শান্ত জায়গায় আমার বিষণ্ণ ভ্রমণগুলো ছিল একটা ভালো চাল। আর আগের রাতে কাঁধে বেলচা নিয়ে অর্ধেক পথ যাওয়াটার কারণ ছিল যাতে শেষ দৃশ্যের জন্য এতজন মানুষ জড়ো হয়। মিলিসেন্টকে বাদ দিয়ে আমি 18 জন সাক্ষী গুনেছিলাম। আমি ভাবলাম অনেক কিছুর কারণে তার উপর আমি মামলা করতে পারি। মানহানি, কুৎসা, ষড়যন্ত্র, মিথ্যা গ্রেপ্তার, সম্ভবত আরও অনেক কিছু। এক বিশাল অবাস্তব অঙ্কের টাকার পরিবর্তে তাকে হুমকি দেওয়ার ভয় দেখাতে পারি আমি। আজকাল তো এটাই ফ্যাশন, তাই না? 20 মিলিয়ন? অবশ্য এটা কোনো ব্যাপারই না, কারণ আমার খুব সন্দেহ আছে যে এই মামলা কখনো আদালতে পৌঁছাবে না। মিলিসেন্ট এই প্রচার সহ্য করতে পারবে না। সারা দুনিয়াকে সে জানাতে পারবে না যে সে কি চরম বোকা বনে গেছে। সে তার বন্ধু মহলে হাসির পাত্র হতে পারবে না। সে অবশ্যই যতটা সম্ভব এটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করবে। সাক্ষীদের মুখ বন্ধ করার জন্য এখানে সেখানে কিছু টাকা দেবে। কিন্তু 18 জন ভিন্ন ভিন্ন মানুষের সম্পূর্ণ নীরবতা কি সত্যি কেনা যায়? সম্ভবত না। তবে যখন কানাঘুষা শুরু হবে তখন মিলিসেন্টের জন্য এটা অনেক সাহায্য করবে যদি আমি, এই নাটকের প্রধান চরিত্রটি, তার সাথে জোর গলায় অস্বীকার করি যে এমন কোনো হাস্যকর ঘটনা আদৌ ঘটেইনি। আর আমি মিলিসেন্টের জন্য সেটা করব, টাকার পরিবর্তে, বড় অঙ্কের টাকার পরিবর্তে। সপ্তাহের শেষে আমার ফোন বাজলো। হ্যালো, এমিলি বলছি। আমি এখন বাড়ি ফিরছি, বুঝলে? চমৎকার। কেউ কি আমাকে মিস করেছে? তুমি ভাবতেও পারবে না। তুমি তো কাউকে বলনি আমি গত 4 সপ্তাহ ধরে কোথায় ছিলাম, তাই না আলবার্ট? বিশেষ করে মিলিসেন্টকে তো নয়। মিলিসেন্টকে একেবারেই না। তুমি ওকে কি বলেছো? আমি বলেছি তুমি সান ফ্রান্সিসকোতে বন্ধুদের সাথে দেখা করতে গেছো। ও ডিয়ার, আমি তো সান ফ্রান্সিসকোতে কাউকে চিনি না। তোমার কি মনে হয় ও সন্দেহ করেছে? হয়তো সামান্য একটু। ওভাবে আমার কোনো ইচ্ছা শক্তি নেই, কিন্তু আমার আছে। তবুও আমি চাই না ও আমাকে নিয়ে হাসাহাসি করুক। আমার মনে হয় একটা হেলথ ফার্মে গিয়ে ওজন কমানোটা হয়তো একটু চিটিং হয়ে গেল। মানে, তুমি লোভ করে যে কোনো কিছু খেতে পারবে না, কারণ ওরা সব কিছু লক্ষ্য রাখে। কিন্তু আমি সত্যি কাজটা করতে পেরেছি। আমি চাইলে আগেই বাড়ি ফিরতে পারতাম। তোমার ইচ্ছা শক্তি অসাধারণ এমিলি। আমি 30 পাউন্ড ওজন কমিয়েছি অ্যালবার্ট, আর এটা আর বাড়তে দেব না। আমি বাজি ধরে বলতে পারি আমি এখন সিনথিয়ার মতোই রোগা। আমি দীর্ঘশ্বাস ফেললাম। এমিলির আমার প্রথম স্ত্রীর সাথে নিজেকে তুলনা করার কোনো কারণই নেই।
তারা দুজন সম্পূর্ণ আলাদা মানুষ, এবং দুজনের প্রতি আমার ভালোবাসায় কোনো খামতি নেই। বেচারা সিনথিয়া, সে ওই ছোট নৌকাটায় একাই যেতে জেদ করেছিল। আমি তখন ইয়ট ক্লাবের জানালায় বসে মার্টিনি খাচ্ছিলাম আর ঠান্ডা ধূসর জলের দিকে তাকিয়েছিলাম। সেই প্রতিকূল দিনে সিনথিয়ার নৌকাটাই একমাত্র নৌকা ছিল জলে, এবং হঠাৎ একটা দমকা হাওয়া দেয়। আমি দেখেছিলাম নৌকাটা তীব্রভাবে কাত হয়ে গেল এবং সিনথিয়া ছিটকে পড়ল জলে। আমি সঙ্গে সঙ্গে সাহায্যের জন্য চিৎকার করেছিলাম, কিন্তু আমরা যতক্ষণে তাকে উদ্ধার করি তখন অনেক দেরি হয়ে গিয়েছিল। এমিলিও দীর্ঘশ্বাস ফেলল। আমার মনে হয় আমাকে সম্পূর্ণ নতুন একটা পোশাকের সেট কিনতে হবে। তোমার কি মনে হয় আমরা কি সত্যিই এটা কিনতে পারবো অ্যালবার্ট? এখন পারবো, এবং তার চেয়েও অনেক বেশি। শুনছিলেন জ্যাক রিচির লেখা কাহিনী এমিলি নিরুদ্দেশ। গল্পটি কেমন লাগলো জানাতে পারেন কমেন্টে। কোনো গল্পের সাজেশন থাকলে সেটাও লিখতে পারেন। সামনের সপ্তাহে ফিরে আসছি নতুন আরও একটি গল্প নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।